হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে যে ভারতের সংবিধান টপিকটা রয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটা থেকে পার্ট 8 ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে সংবিধানের পার্ট থেকে যেটা আমি আলোচনা করব সেটা হলো সংবিধানের তফসিল, ভারতীয় সংবিধানের তফসিল নিয়ে, শিডিউলস অফ দ্য কনস্টিটিউশন। এই টপিকটা থেকে ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এটা হলো ভারতের সংবিধানের চ্যাপ্টারটা থেকে পার্ট 8। তার আগে আরও আমি 7টা পার্ট করিয়েছি, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। কারণ এই চ্যাপ্টারটা যেহেতু বড়, আর এখান থেকে কিন্তু প্রতি বছর 2 থেকে 3 নাম্বার অবশ্যই আসে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমি পার্টে পার্টে করাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এনিওয়ে, আজকে হলো পার্ট 8। সো আজকে ক্লাসের মধ্যে দেখো সংবিধানে যে তফসিল রয়েছে, শিডিউলসগুলি রয়েছে, সেগুলি আমরা দেখব। তো এই সেটাতে রয়েছে কি তফসিল শিডিউলগুলি। এই শিডিউলগুলিতে, তফসিলগুলিতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে রয়েছে এই বিষয়গুলি, এবং কোন ধারাতে রয়েছে এই ধারাগুলি, আর্টিকেলগুলি দেওয়া রয়েছে এই সাইডটাতে বক্সের মতন দেওয়া হয়েছে, যাতে তোমাদের সুবিধা হয়। সো ফার্স্ট, প্রথম যে তফসিলটা রয়েছে, ভারতীয় সংবিধানে প্রথম যে তফসিলটা রয়েছে, প্রথম তফসিলের মধ্যে যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা হলো অঙ্গরাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভূখণ্ডগত এলাকা গণতন্ত্র নামসমূহ। যে অঙ্গরাজ্যগুলি রয়েছে এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে, সেই অঞ্চলগুলি ভূখণ্ডত এলাকাটা কতটুকু হবে, তার গঠনতন্ত্রটা কিভাবে হবে, তার নামগুলি কিভাবে হবে, এই সব বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করা হয়েছে, এটা হলো সংবিধানের প্রথম তফসিলের মধ্যে। আর আর্টিকেলের 1 থেকে 4, আর্টিকেল নাম্বার 1 থেকে 4-এর মধ্যে এই বিষয়গুলি নিয়ে ডিসকাস করা হয়েছে। অর্থাৎ অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলির নাম কি হবে, তার কোনটার কতটুকু এলাকাটা থাকবে, কিভাবে গঠন হবে, তার যে গঠনতন্ত্রটা, এই সব কিছু বিষয় আলোচনা করা হয়েছে যে তফসিলের প্রথম যে তফসিলটা রয়েছে সেই তফসিলের মধ্যে। আর আর্টিকেল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো, দ্বিতীয় তফসিল, সেকেন্ড শিডিউলের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলির বিচারপতি, নিয়ন্ত্রণক মহাগণনা পরীক্ষক, স্পিকার, ডেপুটি স্পিকার প্রমুখের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দান সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে, এগুলি এই দ্বিতীয় তফসিলের মধ্যে আলোচনা করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 59, 65, 75, 97, 125, 148, 158, 164, 186, 221। ওকে, তো এই যে আর্টিকেল নাম্বারগুলি এখানে দেওয়া রয়েছে, দ্বিতীয় তফসিলের মধ্যে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার এইগুলি। তো এখান থেকে কিন্তু এগুলি খুব ভালোভাবে মুখস্থ করতে লাগবে, বারবার তোমরা প্র্যাকটিস করবে। ভিডিওটা কমসে কম তোমরা 2 থেকে 3 বার দেখো, তারপর এখান থেকে মক টেস্ট দাও, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে, ভালো একটা স্কোর করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা। এখন পরীক্ষাতে দেখো কীভাবে কোশ্চেন আসতে পারে। যেরকম ধরো বলা হলো যে রাষ্ট্রপতি বা ধরো ডেপুটি স্পিকার প্রমুখ, তাদের যে বেতন রয়েছে বা ভাতা রয়েছে বা অন্যান্য সুযোগ রয়েছে, সেটা কোন তফসিলের মধ্যে আলোচনা করা হয়েছে, প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয়, চতুর্থ কোনটা, তখন হবে কি দ্বিতীয়। বা এরকমও বলতে পারে যে দ্বিতীয় তফসিলের মধ্যে নিচে কোন বিষয়টা আলোচনা করা হয়েছে, যে এখানে বলা হলো অঙ্গরাজ্যগুলি ভূখণ্ডগত এলাকা, বা কি রাজ্যপালের বেতন ভাতা, বা এখন বলা হলো যে সুপ্রিম কোর্টে কোনটা, তখন এখান থেকে যেটা থাকবে অপশানে সেটা কিন্তু আনসার করতে লাগবে। তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আমাদের কত নাম্বার তফসিলের মধ্যে কোন বিষয়টা রয়েছে সেটাও দেখতে লাগবে, কত নাম্বার ধারাতে রয়েছে সেটাও আমাদের দেখতে লাগবে। মোট কথা এখানে সবটাই ভালোভাবে আমাদের মনে রাখতে লাগবে। ওকে, সো এটা গেল দ্বিতীয় তফসিল। নেক্সট রয়েছে তৃতীয় তফসিলের মধ্যে, থার্ড শিডিউলের মধ্যে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখে নাও। সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্তি বিষয়াদি, যথা সরকারি অফিসে যে শপথগুলি গ্রহণ করা হয় তার সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি। যেরকম 1 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রীগণ, কেন্দ্রে যে মন্ত্রীগণ রয়েছে, সংসদের নির্বাচিত সদস্যগণ, সংসদের মনোনীত সদস্যগণ, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ। 6 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারকগণ। 7 নম্বর, অঙ্গরাজ্যের আইনসভার নির্বাচনের সদস্যগণ। 8 নম্বর, রাজ্য বিধানসভার সদস্যগণ। 9 নম্বর, হাইকোর্টের বিচারগণ। এই যে বিষয়বস্তুগুলি রয়েছে এগুলি থার্ড যে শিডিউলের মধ্যে আলোচনা করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 75, 84, 99, 124, 146, 173, 188,
290 আর্টিকেল নাম্বার এগুলিতে আলোচনা করা হয়েছে। শিডিউলের দিকে দেখতে গেলে তৃতীয় শিডিউলে রয়েছে। আর কোন কোন বিষয় রয়েছে এটা এই বক্সের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে চতুর্থ তফসিল, ফোর্থ শিডিউল। রাজ্যসভা, অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যে আসন বন্টন, যে রাজ্যসভার মধ্যে যে অঙ্গরাজ্য এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেখানে যে আসন যা বন্টন করা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে যে ফোর্থ তফসিলে বা চতুর্থ তফসিল বা শিডিউলে। আর আর্টিকেল নাম্বার 480 480তে ডিসকাস করা হয়েছে। তারপর দেখবো আমরা পঞ্চম তফসিলের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো তফসিলি জাতি, তফসিলি উপজাতিভুক্ত এলাকা, প্রশাসনিক বিষয়সমূহ। যে তফসিলি জাতি রয়েছে, তফসিলি উপজাতি রয়েছে, এই তাদের যে এলাকা, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত যে এলাকা, যে প্রশাসনিক যে বিষয়গুলি রয়েছে, যে অফিসিয়াল যে কাজকর্ম রয়েছে, প্রশাসনিক বিষয়গুলি রয়েছে, সেগুলি পঞ্চম তফসিলে আলোচনা করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 244 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ষষ্ঠ শিডিউল। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যগুলিতে তফসিলি উপজাতিভুক্ত অঞ্চলের প্রশাসনিক বিষয়বস্তু, যে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই যে 4টা রাজ্য এখানে বলা হলো, এই রাজ্যগুলিতে তফসিলি যে উপজাতি রয়েছে, যারা উপজাতি রয়েছে, যেরকম যারা এসটি রয়েছে, তাদের অঞ্চলে যে প্রশাসনিক অফিসিয়াল যে কাজকর্ম রয়েছে, প্রশাসনিক কাজগুলি, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে শিডিউলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিডিউলে এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 244 তে আলোচনা করা হয়েছে। 244A। নেক্সট সপ্তম তফসিল বা শিডিউলের মধ্যে 3টি তালিকার মধ্যে কেন্দ্র, রাজ্য ও যুগ্ম ক্ষমতা বন্টন। যে 3টি তালিকা রয়েছে, কি কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এগুলি যে ক্ষমতাগুলি রয়েছে সেই ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে 7th শিডিউল অর্থাৎ সপ্তম তফসিলে। আর আর্টিকেল নাম্বার 246 নাম্বার আর্টিকেলের মধ্যে 246 নং ধারাতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে অষ্টম তফসিলের মধ্যে কি রয়েছে, মূল ভারতীয় সংবিধানে ভাষার স্বীকৃতি ছিল 14টি। যে মূল যে ভারতীয় সংবিধান একদম প্রথম যখন ভারতীয় সংবিধানটা লেখা হয়েছিল, একদম মেইন যে সংবিধানটা ছিল, তারপর তো অনেক চেঞ্জ হয়েছে, তো চেঞ্জ হওয়ার পর সেটা কিন্তু আর মূল সংবিধান নেই, কিন্তু যখন একদম প্রথম বানানো হয়েছিল মূল ভারতীয় সংবিধান, তখন সেখানে ভাষার স্বীকৃতি ছিল 14টি। বর্তমানে 22টি আঞ্চলিক ভাষা স্বীকৃত পেয়েছে। মানে মূল সংবিধানে কয়টি ভাষা স্বীকৃতি ছিল, 14টি, কিন্তু বর্তমানে কয়টি হয়েছে, বর্তমানে 22টি। আর সেই ভাষাগুলি কি, সেই ভাষাগুলি হলো অসমিয়া, বাংলা, তারপর বেরু, তারপর রয়েছে ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, দেন কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। এই যে ভাষাগুলি আছে, এই ল্যাঙ্গুয়েজগুলি আছে, এখন এই 22টা ল্যাঙ্গুয়েজ আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে যে আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূল সংবিধানে ছিল 14টা, কিন্তু বর্তমানে 22টি আঞ্চলিক ভাষা স্বীকৃতি পেয়েছে। আর সেই 22টি ভাষা কি কি এখানে দেওয়া হলো। আর এগুলি এই অষ্টম তফসিলের মধ্যে ডিসকাস করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 344 এবং 351-তে 344 অ্যান্ড 351 এর মধ্যে ডিসকাস করা হয়েছে। এখন এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ধরো বলা হলো যে নিচের কোন ভাষাটা যে ভারতীয় সংবিধানের মধ্যে স্বীকৃতি পেয়েছে, এখানে ধরো বলা হলো তেলেগু বা আরও 2-3টা নাম দেওয়া হলো, তো এখান থেকে যে কোনো একটা থাকলে কিন্তু আমরা ইজিলি আনসার করতে পারবো। তো তোমরা এই 22টা ভাষা কিন্তু ভালোভাবে শিখে নেবে। নেক্সট রয়েছে নবম তফসিল, 9th শিডিউল। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী দ্বারা সংবিধানে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় এবং জমিদারি প্রথার বিলোপ সাধন সংযোজিত হয়। যে নবম যে তফসিল রয়েছে সেটার মধ্যে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে ভূমি সংস্কার সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে বা জমিদারি যে প্রথা আগে ছিল সেটা বিলোপ সাধনের জন্য সংযোজিত হয়েছে। এই যে বিষয়গুলো এগুলি ডিসকাস করা হয়েছে, আলোচনা করা হয়েছে নবম তফসিলে। আর আর্টিকেল নাম্বার 31B 31Bতে এই যে অনেকগুলি আর্টিকেল দেখবে, ধরো 31B বা 244A, এগুলি A, B বা ক, খ কেন দেওয়া হলো, কারণ মূল সংবিধানে 1, 2, 3, 4 এরকম করেই ছিল, কিন্তু পরবর্তী সময় কোনো না কোনো কারণে এটা চেঞ্জ করতে হয়েছে, যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ করতে হয়েছে। যখন চেঞ্জ করা হয়েছে, আগে তো 1, 2, 3, 4 এরকম সিরিয়াল ছিল, এখন তো কোনো একটা অ্যাড হলে ধরো
3 পরে 4টা এটা চেঞ্জ করতে পারবে না, তখন কি করা হয়েছে, ধরো আগে 2 ছিল, 2টা কোনো কারণে চেঞ্জ করা হলো, একটু মডিফাই করা হলো, তখন 2 সাথে এ লাগিয়ে দিল, সংবিধান সংশোধনী করেছে। তারপর তো আবার এটা সংবিধান সংশোধনী করেছে, তখন এটার সাথে আবার বি লাগিয়ে দিল। ওকে, তো তার জন্য ওই যে 31B বা 31 এরকম থাকে। তো সংবিধান সংশোধনীর মাধ্যমে 1951 সালে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় এবং জমিদারি প্রথার বিলুপ সাধন সংযোজিত হয়েছিল 31B নং ধারাতে, আর শিডিউলের দিকে দেখতে গেলে নবম তফসিলে। এখন দেখো দশম তফসিল। দশম তফসিলের মধ্যে কি রয়েছে, 1985 সালে 52তম সংবিধান সংশোধনীতে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। যে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। কত শিডিউলে, এই যে দশম, আর আর্টিকেল নাম্বার 102 আর 191। একাদশ শিডিউলের মধ্যে বা তফসিলের মধ্যে রয়েছে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত 29টি বিষয় যুক্ত হয়। যে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাটা সম্পর্কিত 29টি বিষয় যুক্ত হয়, আর এইটা আর্টিকেল নাম্বার 243G-তে অ্যাড হয়েছিল, এটা যে অ্যাড করা হয়েছিল সংবিধান সংশোধনীর মাধ্যমে 243G-তে একাদশ তফসিলে। নেক্সট রয়েছে দ্বাদশ, অর্থাৎ 12 শিডিউলের মধ্যে দেখো কোন বিষয়টা আলোচনা করা হয়েছে। 1992 সালে 74তম সংবিধান সংশোধনীতে পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী সম্পর্কিত 18টি বিষয় যুক্ত হয়। কয়টি বিষয় যুক্ত হয়? 18টি বিষয় যুক্ত হয়। আর এইটা যে আর্টিকেলের মধ্যে যে ধারার মধ্যে অ্যাড করা হয়েছে সংশোধনের মাধ্যমে, সেটা হলো 243W। ওকে, সো আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। তো এটাই ছিল যে 12টা তফসিল। আমাদের যে ভারতীয় সংবিধানের মধ্যে 12টা শিডিউল রয়েছে, 12টা তফসিল রয়েছে। ভারতীয় তফসিল কয়টা রয়েছে? সংবিধানে 12টা রয়েছে। এখন সেই 12টার মধ্যে কোন কোন বিষয়গুলি ডিসকাস করা হলো সেগুলিও বলে দিয়েছি, এবং কোন কোন ধারা বা আর্টিকেলের মধ্যে রয়েছে সেগুলিও বলে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সবটা কিন্তু খুব ভালোভাবে জিনিসটা মুখস্থ করতে লাগবে, শিখতে লাগবে, কিন্তু তার আগে জিনিসটা বুঝতে লাগবে, কারণ বুঝলে কিন্তু জিনিসটা মনে রাখতে ইজি হবে। তো তোমরা ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখো, তারপর এই টপিকটা থেকে তোমরা মক টেস্ট দাও, তাহলে আশা করি তোমাদের ভালোভাবে মনে থাকবে, ভালো একটা স্কোর করতে পারবে এক্সামে। আর খুবই ইম্পর্টেন্ট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে চ্যাপ্টারটা রয়েছে, আর এটা ছিল পার্ট 8। তার আগে 7টা পার্টও আমি করিয়েছি, যারা দেখুনি সেটা কিন্তু দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, একদমই স্কিপ করবে না এই ক্লাসগুলি। এনিওয়ে, সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমাদের এখানে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি সেই নোটসের প্রয়োজন হয়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে, TET 1 TET 2 STGT সম্পূর্ণ সিলেবাসের। ওকে, আর প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিক প্রথমে রয়েছে কনসেপ্ট ডিটেইল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর MCQs। তার পাশাপাশি পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর মক টেস্টের সিরিজ আলাদাভাবে নিতে চাইলে সেটাও তোমরা নিতে পারো, ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, সো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা, আশা করি ভালো লেগেছে, তোমাদের কাজে আসবে। নেক্সট ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো, তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।